2022 শ্রীলঙ্কা, 2024 বাংলাদেশ, 2025 নেপাল, এই তিনটা দেশের ইতিহাসে একটা জেনারেশনের নাম সবসময় থাকবে, সেটা হচ্ছে জেন জি অথবা জেনারেশন জেড। এটা কেন থাকবে এবং এই জেনারেশনটা কি, এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব সংক্ষিপ্তভাবে। তো প্রথমত হচ্ছে এই জেনারেশনটা আসলে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলার বিভিন্ন নাম আছে বিভিন্ন জেনারেশনের। 1901 থেকে 1927 এদেরকে বলা হয় গ্রেটেস্ট জেনারেশন। এটার একটা কারণ হচ্ছে, ছোট্ট করে যদি বলি, ওই সময় কিন্তু কোনো টেকনোলজি ছিল না, চিকিৎসা বিজ্ঞানে তো একদমই কিছুই ছিল না ওই সময় বলতে গেলে। তারপর হচ্ছে তাদের ম্যাক্সিমাম সময় কেটে গেছে আসলে টাকা পয়সার অভাব, স্ট্রাগলের মধ্যে দিয়ে তাদের দিন যাপন করতে হয়েছে, এই জন্য এদেরকে বলা হয় হচ্ছে গ্রেটেস্ট জেনারেশন। এরপর 2 নম্বর হচ্ছে 1928 থেকে 1945, এই জেনারেশনকে বলা হয় সাইলেন্ট জেনারেশন। এটার একটা কারণ আছে, এই জেনারেশনের ম্যাক্সিমাম দিন পার হয়ে গেছে গোলামের মধ্যে দিয়ে। ম্যাক্সিমাম দেশ কিন্তু আরেকটা দেশের অধীনে ছিল, একটা দেশ আরেকটা দেশকে শাসন করতো ওই সময়, যার কারণে এদেরকে বলা হয়েছে সাইলেন্ট জেনারেশন। এরপর আরও অনেকগুলো নাম আছে। 1946 থেকে 1964 বেবি বোমার নামে তাদেরকে অভিহিত করা হয়েছে। 1965 থেকে 1980 জেনারেশন এক্স অথবা জেনারেশন এক্স ফ্যাক্টর। এই টাইমটাতে কিন্তু টেকনোলজি আবিষ্কার হওয়া শুরু হয়ে গেছে, অনেক বেশি টেকনোলজি সাথে আমাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে এই জেনারেশনটা, জেনারেশন এক্স অথবা জেনারেশন এক্স ফ্যাক্টর। এরপরে 1981 থেকে 1996 মিলেনিয়ালস জেনারেশন বলা হয় তাদেরকে। তারা সব কিছুই দেখেছে ম্যাক্সিমাম, আরামায়েশ থেকে শুরু করে সব কিছু তারা এই সময়টাতে দেখেছে 1981 থেকে 1996। এরপরে আসতেছে যেটা সবচেয়ে আলোচিত, সেটা হচ্ছে 1997 থেকে 2012 জেন জি, জেনারেশন জেড। এই যে নেপালে যেটা একটা গত কিছুদিন আগে একটা ইয়ে হয়ে গেল, আন্দোলন হয়ে গেল সাকসেসফুলি, বাংলাদেশে 2024, শ্রীলঙ্কাতে 2022, এটার মূলে কিন্তু ছিল জেনারেশন জেড অথবা জেন জি। তো নেপালে যেটা হয়েছে দেখেন, সামান্য একটা বিষয়, নেপালে আগে থেকে যতটুকু আমি জেনেছি আগে থেকে নাকি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল। বিশেষ দুই একটা ছোট ছোট কারণে কিন্তু এটা একটা বিশাল আকার ধারণ করেছে আন্দোলনটা। প্রথমত নাকি একটা মন্ত্রীর মেয়ের বিয়ে, ওই বিয়ে উপলক্ষে অনেক বিশাল আয়োজন। এরপরে নাকি রাস্তায় গাড়ির সব বন্ধ করে দিয়েছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা। এটার একটা কারণ ছিল জনগণ নাকি ইয়ে হয়ে গেছে যে তারা আরামে দিন যাপন করতেছে। এরপরে তাদের মেয়েদের বিয়ে আমাদের রাস্তাঘাটে যানজট লাগিয়ে দিয়েছে, এটা একটা। দ্বিতীয় হচ্ছে যেটা সবচেয়ে বড় কারণ, এই যে মন্ত্রী মিনিস্টারদের ছেলে মেয়েরা নাকি সোশ্যাল মিডিয়াতে শো অফ করতেছিল। তারা বিভিন্ন বড় বড় কান্ট্রিতে লক্ষ লক্ষ টাকা তারা মানে ব্যয় করতেছে, কোটি কোটি টাকা ব্যয় করতেছে বিলাসবহুল জীবনযাপন। অথচ নেপালে নাকি তাদের খুব কষ্টে দিন যাপন করতে হচ্ছে, তাদের বেকারত্ব সবকিছু মিলিয়ে তাদের আর্থিক অবস্থা খুব খারাপ নেপালে। কিন্তু মন্ত্রী মিনিস্টারের ছেলেরা নাকি দেশের বাইরে আরামাইশে জীবনযাপন করতেছে, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছে, ভালো ভালো দেশে ইউরোপে তারা থাকতেছে, আরামাইশে জীবনযাপন যেগুলো করতেছে সেগুলো নাকি সোশ্যাল মিডিয়া আবার শো অফ করতেছে। এইগুলো এসব দেখে কিছু কিছু মানুষের মনে আসলে আসলে আমরা দেশের মধ্যে এই অবস্থা, আমাদের দেশের এই গরিবের মধ্যে আমরা দিন যাপন করতেছি, আমাদের আমরা দিন এনে দিন খাইতে পারতেছি না, এই অবস্থা। কিন্তু কিন্তু মন্ত্রী মিনিস্টারের ছেলেরা বিদেশের মাটিতে এইভাবে কিভাবে জীবনযাপন করে, তাদের আসলে ব্যবসা বাণিজ্য কি, তারা কিভাবে আর্নিং করে, কিভাবে উপার্জন করতেছে? নিশ্চয়ই আমাদের দেশের এই যে সরকারি খাতগুলো থেকে দুর্নীতি করতেছে, এটা নিয়ে তাদের একটা চিন্তা ভাবনা। এটা সোশ্যাল মিডিয়া মোটামুটি একটা এগুলো নিয়ে একটু আন্দোলন আস্তে 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 রূপ পাচ্ছিল। এর মধ্যে দেখেন সরকার কি করলো, সমস্ত সোশ্যাল মিডিয়া নাকি বন্ধ করে দিল একটা আইন করে, কানুন করে, শুধুমাত্র টিকটক ছাড়া। জেন জি আপনারা জানেন, তারা যখন জন্মগ্রহণ করেছে তখন থেকে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলোর সাথে পরিচিত, এগুলো ছাড়া তাদের দিন চলে না। তো এগুলো যখন বন্ধ করে দিয়েছে তারা আরও বেশি তারা রাগান্বিত হয়ে গেছে। এবং যেহেতু আপনার টিকটক চালু ছিল, টিকটকের মাধ্যমে তারা একটা আন্দোলনের রূপ নিয়েছে এবং সরকারকে অনুরোধ করেছে, আমরা নেপালের রাজধানীতে একটা আমরা বিক্ষোভ মিছিল করব, একটা সরকারের প্রতি একটা আবেদন জানানোর জন্য আমরা সবাই একত্রিত হব। এই সরকার অনুমতি দিয়ে দিয়েছে, কিন্তু সরকার আসলে বুঝতে পারেনি এই সামান্য একটা বিষয় এত বড় আকার ধারণ করবে। তো যা হয়েছে বুঝতে পেরেছেন। সো এই জেনারেশনকে আন্ডার এস্টিমেট করবেন না কেউ। এর পরবর্তী আরেকটা জেনারেশন আসতেছে, জেনারেশন আলফা, যেটা হচ্ছে 2013 সাল থেকে যারা জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনারেশন আলফা বলা হচ্ছে। বুঝতে পারতেছেন তারা আরও বেশি অ্যাডভান্স, আরও বেশি টেকনোলজি বেসড, তারা তারা আসলে হাতের মুঠোয় সব কিছু পেয়ে গেছে। আর জেনারেশন জেড যেটা অথবা জেন জি, এদের সাথে কেউ পাঙ্গা নেবেন না। এই নেপালের এই অবস্থা দেখে বাংলাদেশে বা আরও যারা আছেন আপনারা একটু ঠিকঠাক মতো হয়ে যান। আপনাদের ছেলেমেয়েরা যেভাবে বাইরের দেশে এত আরামাইশ করে, দেশের অবস্থা একটু পাবেন, দেশের জনগণের দিক থেকে একটু পাবেন, না হলে কিন্তু এটার থেকে শিক্ষা নেন। জেনারেশন জেড, এরপরে যেটা আসতেছে জেনারেশন আলফা, তারা আরও বেশি ফাস্ট, আরও বেশি অ্যাডভান্স,
তাদের হাতের মুঠোয় সবকিছু, এদের সাথে পাঙ্গা নিতে গেলে কিন্তু এই অবস্থায় হবে। নেপালে দেখেছেন মন্ত্রী মিনিস্টারদের রাস্তায় বস্ত্রহীন করা হয়েছে। তো আমাদের দেশে অন্তপক্ষে এটা করার সুযোগ পাইনি। তো যে কোনো সময় আবার যদি যারা আগামীতে যারা ক্ষমতা আসবে তারা যদি এই সমস্ত কার্যকলাপ করেন, দুর্নীতি করেন, তাহলে কিন্তু এই অবস্থা আমাদের দেশে হতে পারে। সেই জন্য সাবধান। জেনারেশন জেড, জেন জি অথবা জেনারেশন আলফা, এই দুইটা কিন্তু একত্রিত হলে কি করতে পারে আপনাদের কল্পনার বাইরে।